যে যত কথাই বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না, বললেন মাসুদ কামাল। এদিকে ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বাতিলের আলটিমেটাম উমামা ফাতেমার। জানাবো সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি, বললেন নুরুল হক নূর। এদিকে আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, বললেন মাসুদ সাইদি। জানাবো বিচার সংস্কার নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, বললেন জুনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো ফুটপাতে জায়গা নিয়ে তর্ক, কিল ঘুষিতে ফুল বিক্রেতার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে যত কথাই বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না, বললেন মাসুদ কামাল। যে যত কথাই বলুক জামায়াত এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেন, প্রশাসনের জামায়াত বিএনপি সমান সমানভাবে আছে, আর তদবিরের কারণে এনসিপি উপর থেকে বাড়তেছে, কিন্তু বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে জামায়াতের কেউ থাকবে, এনসিপির কেউ তখন সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে না? পারবে না তো। এই যে মজা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। জামায়াতের একটা খুঁটি আছে, তাদের একটা দল আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছেন। তিনি বলেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারেন, বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারেন। এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এজন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এনসিপি এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। তারা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথাই বলুক 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই। তাহলে তারা কি করবে? তারা এখন যে অবস্থায় আছে, এখন তারা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। জামায়াত নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টানানোর সাহস তারা করতো না। তিনি বলেন, এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামায়াতের লোক কয় জায়গায়, মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না। দেখেন আপনি, থাকবে না ভাই। এটাই রিয়েলিটি। এদের ধরে ধরে আনছে, এখানে বসাইছে, এখানে বসাইছে, এগুলো একটাও থাকবে না। ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বাতিলের আলটিমেটাম উমামা ফাতেমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্রদলের আউফা কমিটি গঠন জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি। শুক্রবার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তিনি ছাত্রদলের দাবি হল কমিটি বাতিলের আলটিমেটাম দেন। উমামা ফাতেমা জানান, গত বছরের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে 2024 সালের ওই দিনে তিনি কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে হলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তিনি উল্লেখ করেন, গত বছরের 16 জুলাই আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করার সাহস পেয়েছিল, কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে, যা স্পষ্টতই জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি, বলেন তিনি। দাবিতে শুক্রবার 18 হলে ছাত্রদলের আউফা কমিটি ঘোষণার প্রেক্ষিতে উমামা ফাতেমা সতর্ক করে বলেন, আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি, বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, সেখান থেকে তারা বড় ধাক্কা খেয়েছে। তিনি বলেন, যদি কেউ এখনো শেখ হাসিনা স্টাইলে দেশ চালাতে চায়, তার মেনে নেওয়া হবে না। নূর বলেন, যে সিস্টেমের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো একনায়কতান্ত্রিক প্রবণতা তৈরি হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনিক কিংবা রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তাহলে আমরা ভুল করছি। আওয়ামী লীগ ছাড়া রাজনীতি হবে না, এমন ভাবনা মানা যায় না। সাংবাদিক হত্যাকাণ্ড প্রসঙ্গে নূর বলেন, একজন সাংবাদিককে কুপিয়ে মারা হলো, চারপাশের লোক ছিল, কেউ এগিয়ে এলো না। এসব ঘটনার প্রতিক্রিয়া জানানো জরুরি, কিন্তু এটাকে রাজনৈতিক পুঁজি করাও ঠিক নয়। তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, প্রত্যাশার প্রতিফলন আমরা সেখানে দেখিনি, বরং কোনো দলের রাজনৈতিক বিবেচনায় গতানুগতিক কিছু বিষয় সেখানে রাখা হয়েছে। অথচ এই অভ্যুত্থানের পেছনে ছিল 16 বছরের নিপীড়ন, গুম, খুন, দমন পীড়নের ইতিহাস।
আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, বললেন মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী সাইদি পুত্র মাসুদ সাইদি বলেছেন, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করত, আমাদের কিছু বন্ধুদের দেখি এখন ওই একই ভাষায় কথা বলছেন, সে একই স্টাইলে রাজনীতি শুরু করেছেন। তিনি বলেন, যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়, যদি হুমকি ধামকির পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কি দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল? তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ রাজাকার ব্যবসা করেছে, দেশে বিভাজনের রাজনীতি করেছে, দেশে ঐক্যের বদলে অনেকের বীজ বুনেছে, তাদের অপকর্মের বিরুদ্ধে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল, যার ফলশ্রুতিতে জুলাই বিপ্লব এসেছিল। আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছেন। এতকাল আপনাদের সঙ্গে ছিল, তখন কি তারা রাজাকার ছিল না? 25 বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন, তখন জামায়াত ইসলামী রাজাকার ছিল না। তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে, আজকে হঠাৎ করে কেন জামায়াত রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভারতের অপর রাজনীতির কথা উল্লেখ করে মাসুদ সাইদি বলেন, বাংলাদেশের বিভাজনের রাজনীতি আবার শুরু করার ষড়যন্ত্র করছে ভারত। বাংলাদেশের বিভাজনে যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল, ভারতের কিছু পোষ্য দালাল বাংলাদেশে আছে, যারা এখনো আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি চালু করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিভাজনের কোনো রাজনীতি দেশবাসী মেনে নেবে না। দাঁড়িপাল্লার ভোট চেয়ে মাসুদ সাইদি বলেন, 500 মানুষের জন্য একটি মসজিদে যখন ইমাম নির্বাচন করেন, তখন আপনারা দেখেন তিনি নিজে নামাজে কিনা, তার পরিবার নামাজে কিনা, তারা শরীয়ত মোতাবেক চলে কিনা, দুর্নীতি করে না, এসব দিক বিবেচনা করে মসজিদে একজন ইমাম নিয়োগ করেন। 500 জনের একজন ইমাম নিয়োগ করতে যদি এত যাচাই বাছাই করেন, তাহলে 3-4 লাখ মানুষের যে ইমাম হবে, এই সংসদীয় আসনের যে ইমাম হবে, তাকে কি আপনারা এইভাবে বাছাই করে দেখবেন না? যদি এভাবে বাছাই না করেন, তাহলে নিশ্চিত থাকেন অতীতে যেভাবে জালিমেরা জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি লুটপাট করেছে, আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই রকমই কোনো সরকার আবার চেপে বসবে। বিচার সংস্কার ও নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, বিচার সংস্কার ও নির্বাচন এই তিনটাকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। অনেকেই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র বলে মনে করছেন। মন্তব্য করে সাকি বলেন, তারা বিচার এবং সংস্কারকে বাদ দিচ্ছেন, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদের একটা বিপজ্জনক খাতের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। জুনায়েদ সাকি বলেন, সংস্কার আমাদের করতেই হবে। জাতীয় সনদ যেটা হবে, ঘোষণা হবে হয়তো আর কিছুদিনের মধ্যে, কিন্তু অনেক বিষয় এখানে দ্বিমত আছে, আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমাদেরই আছে। আমরা যেগুলোতে একমত হয়েছে, আরেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু এটার মীমাংসার পথ কি? যারা বলেছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না, এটা তো কোনো মীমাংসার পথ হতে পারে না। হ্যাঁ, তারা যদি মনে করেন আমরা নির্বাচনে যাব না, আন্দোলন করে আমরা যা বলছি তাই করতে হবে, সেটা তারা করতে পারেন, কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোনো জায়গায় তারা যেতে পারেন না। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার দাবি তুলতে পারেন, কারণ নির্বাচন হচ্ছে এই মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা সংস্কার সম্পন্ন করার জন্য অপরিহার্য হয়ে গেছে। কাজে সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। ফুটপাতে জায়গা নিয়ে তর্ক, কিল ঘুষিতে ফুল বিক্রেতার মৃত্যু। নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের এক পর্যায়ে কিল ঘুষির আঘাতে মোহাম্মদ ইমাম ওরফে বিমান নামের এক ফুল বিক্রেতা মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ। এর আগে বৃহস্পতিবার সকাল 7টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত ইমান সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ গাউস নামে এক ফুল বিক্রেতা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দীঘলদি গ্রামের এমদাদ হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ফুটপাতে বসা নিয়ে তর্কের জেরে একজন ফুল বিক্রেতার ঘুষিতে আরেকজন বিক্রেতা মারা গেছেন বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। নিহতের এক আত্মীয় ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাজমুল বলেন, আমি আর ইমান ভাই একসঙ্গে পাতা বিক্রি করতাম। প্রতিদিন সকালে পূজার জন্য ফুল ও পাতা বিক্রির জন্য আমরা বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া ফুটপাতে বসতাম। আজ সকালে জায়গা নিয়ে পাশের বিক্রেতা গাউসের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল ঘুষি মারতে থাকেন, পরে ইমান ভাই মাটিতে পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে এই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা পূজার জন্য ফুল ও নির্দিষ্ট পাতার খোঁজে আসেন। এ সময় ফুটপাতে অনেক বিক্রেতা ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।